প্রিয় বন্ধুরা, আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি 11তম অংশ। 14। ঘোড়ায় চেপে করাল থেকে সরে আসছিল জন ক্যালকিন। তখনই উদয় হলো বেন ব্লকার। কোথায় যাচ্ছ জন? আগ্রহী স্বরে জানতে চাইল সে। নিজের চরকায় তেল দাও, উত্তর এলো। আমার সঙ্গে ভিড়ে যাওয়ার ফোন দিয়ে এঁটেছ নাকি? না, হাতে অনেক কাজ, বাইরে যাওয়ার ফুরসত হবে না। কোথায় যাচ্ছ জানতে চাইছি, এ কারণে যে সময় মতো যদি ফিরে না আসো তাহলে জানা থাকলেও কোথায় খুঁজতে হবে। বুদ্ধিটা খারাপ না, দরকারের মুহূর্তে বহু সময় আর আয়াস বেঁচে যাবে। একমত হলো জন। যা দিনকাল পড়েছে, কখন বিপদ আপদ এসে উপস্থিত হয় আগে থেকে বুঝবার উপায় নেই। দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছি। এখন পর্যন্ত রেঞ্জের ওই অংশে ঘুরে দেখিনি। রুক্ষ ও বৈরী এলাকা, তৃণভূমি নেই বলতে গেলে। খুবই বিপজ্জনক জায়গা, বিশেষ করে নতুন কারো জন্যে। স্মিথ হেসে বন্ধুকে ধন্যবাদ জানালো জন। জানে ওকে সতর্ক করে দিতে চেয়েছে বেন। ডান্স হাউস পেরিয়ে ডানে মন নিল ও। পাহাড় চেনির নিচু ঢাল ধরে উঠতে শুরু করলো। প্রথমে ক্ষীণ এক টেইল অনুসরণ করলো, তারপর বেশ উঁচুতে পাইন সারির দিকে এগোলো। পেইরি থেকে জায়গাটা স্পট করেছে। আশপাশে স্প্রুস, অ্যাসপেন আর এলডার রয়েছে বিস্তর, কিন্তু ওগুলোকে ছাড়িয়ে গেছে পাইনের ঝাড়। এমনকি নিচ থেকেও স্পষ্ট চোখে পড়ে। খেয়াল করেছে লতাপাতা বা ঘাস নেই বললে চলে, যা আছে প্রায় জীর্ণ। মাঝে মধ্যে দু একটা গরু চোখে পড়ছে। গরুর রাঞ্চে এটাই হয়। খাবার যেখানে বেশি, তুলনামূলক রেঞ্জের সেই অংশে গরুর আনাগোনা বেশি থাকে। এগিয়ে চলল জন। অচিরেই নিজের ভুল বুঝতে পারল। যত কাছে ভেবেছিল আসলে তত কাছে নয় পাইন সারি, বরং বেশ উঁচু জমিতে। এখন অপেক্ষাকৃত বন্ধুর পথ পাড়ি দিতে হচ্ছে। বিচ্ছিন্ন পাথরখণ্ড, বোল্ডার আর গ্রানিটের চাঙরের ফাঁকফোকর গলে এগোচ্ছে। সঙ্গে রয়েছে প্রিকলি পেয়ারের গুচ্ছ। ওগুলোকে এড়িয়ে পথ চলা ভারী মুশকিল। একসময় পাইন সারির কাছে পৌঁছালো এবং সেখানে বসতি দেখে অবাক হলো। এক চিলতে খোলা জায়গায় বাকলহীন লগ ও মাটির তৈরি ছাদের ছোট্ট কেবিন। ছাদের এক কোণে ফুটো রাখা হয়েছে বা চিমনি হিসাবে কাজ দিচ্ছে। এ মুহূর্তে চিমনি দিয়ে ধোয়ার ক্ষীণ রেখা উঠে যাচ্ছে। কেবিনের পিছনে ছোট্ট গোল করালে একটা শ্রীহীন রোয়ান চড়ছে। জনের ঘোড়াকে দেখে চিহি ডাক ছাড়ল ওটা। জবাবে নিগারও সম্ভাষণ জানালো। প্রায় সঙ্গে সঙ্গে রাইফেল হাতে খোলা দরজায় এসে দাঁড়ালো এক বুড়ো। চওড়া বিমের হ্যাটের নিচে সন্দিহান চোখে তাকালো। ওখানেই দাঁড়াও, নইলে ঠিক ফুটো করে ফেলবো, গর্জে উঠল বুড়ো। এক হাত তুলল জন, হাতের তালু দেখালো, সংকেত। শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে এসেছে। ঘোড়াকে হাঁটিয়ে এগিয়ে চলল। কাছাকাছি যেতে ওকে চিনতে পারল বুড়ো। রাইফেল নামিয়ে ফেলেছে। নিঃশব্দ হাসিতে উদ্ভাসিত হয়েছে মুখ। বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছ। কিছু মনে করো না, বয়স হয়েছে তো, আগের মতো দেখতে পাই না, তাই যে কেউ এলে সন্দিহান হয়ে পড়ি। স্যাডল ছেড়ে নেমে এলো এসো মিস্টার, কফির পানি চড়িয়েছি মাত্র। বুড়োকে চিনতে পারল জন, প্রসপেক্টর ক্যালিফোর্নিয়া। স্যাডল ছেড়ে ঘোড়াকে ছেড়ে দিল। তারপর শ্যাকের বাইরে ফালি কাঠের তৈরি বেঞ্চিতে এসে বসল। কিছুক্ষণের মধ্যে ওর সঙ্গে যোগ দিল বুড়ো। দু হাতের দুই টিনের মগ থেকে কফির ধোঁয়া উঠছে। কালো আগুন গরম কফি। দুঃখিত, দুধ শেষ হয়ে গেছে, জানালো সে। তবে আরো চিনি লাগলে দিতে পারবো। কফিতে চুমুক দিল জন।
জানিয়ে দিল দারুণ হয়েছে স্বাদ। শুনে বুড়োর ভাজলা মুখে সন্তুষ্টির চওড়া হাসি ফুটল। কফিটা তাহলে ভালোই তৈরি করতে পারি, স্বগোক্তির স্বরে বলল প্রসপেক্টর। হবে না কেন? কত বছর ধরে এই জিনিস তৈরি করছি। রেঞ্জের এদিকে ঘুরে ফিরে দেখতে এলাম, জানালো জন। জানতাম না পাহাড়ের এত উপরে কেউ থাকে। তোমার জমি কতটুকু? কোয়ার্টার সেকশন? ও, আমি নেস্টন নই, জমি টমিতে আমার পোষায় না, ব্যাখ্যা করলো ক্যালিফোর্নিয়া। কোনো জায়গায় বেশি দিন থাকি না, যে কোনো মুহূর্তে হয়তো চলে যেতে পারি। পার্কারের অনুমতি নিয়ে আছি এখানে। নিজের কাজের ফাঁকে আশপাশে নজর রাখি। তবে এখানে থাকতে ভালোই লাগে, কোনো রকম কোলাহল বা ঝুটঝামেলা নেই। স্মিথ হাসল জন। পাইনের সারিতে নাচন তুলেছে জোরালো বাতাস, শো শো শব্দ তুলছে, দামাল বাতাস লাগছে গায়ে। চাপা গর্জনের মতো একটা শব্দ কানে আসছে, যেন তীব্র চোতের সঙ্গে বইছে কোনো জলরাশি। সাগর তীরে যেমন হয় উদ্দাম ঢেউ তীরে আছড়ে পড়বার মতো শব্দ হচ্ছে, তবে তুলনামূলক চাপা। থান্ডার নদী? জানতে চাইল। হ্যাঁ, প্রাচীন থান্ডার। দাঁত বের করে হাসল মাইনার। তুমি নতুন বলে কানে লাগছে, তবে কিছুদিন গেলে অভ্যস্ততার কারণে গা ছাওয়া হয়ে যায় শব্দটা। চিরযৌবনা নদী। শীতে স্টারমিকে ঘিরে যখন তুষারপাত হয় তখনও এই শব্দ শোনা যায়। ঘন্টার পর ঘন্টা নদীর দিকে তাকিয়ে উথাল পাতাল চোদ দেখি। স্লাইস পার হওয়ার সময় কি যেন কি যে দামাল হয়ে ওঠে। অথচ এমন বিক্ষুব্ধ নদীতেই রয়েছে আসল জিনিস, সোনা। কেন মনে হলো তোমার? জানতে চাইল জন। মনে হয়নি, নিশ্চিত জানি, আত্মবিশ্বাসী স্বরে বলল বুড়ো। অভিজ্ঞ যে কোনো মাইনারই বুঝতে পারবে। আরে, নিচের ওই প্রবল অবজ্ঞার সঙ্গে একটা হাত তুলে উইন্ডিকে নির্দেশ করল সে। গাধাগুলোর কেউ কেউ সন্দেহ করছে। থান্ডার নদীর তীর ধরে বিভিন্ন জায়গায় সোনার গুঁড়ো পাওয়া গেছে। কোথাও কোথাও পলিশ দানা বা উপত্যকায় পকেটও পাওয়া গেছে। কিন্তু এর সবই আসলে ভূপৃষ্ঠের উপরিভাগে জমা হওয়া সোনা। গভীরে যদি খোঁড়াখুড়ি করা হয় দেখবে গর্ত ছাড়া কিচ্ছু নেই। কিন্তু তাই যদি হবে, তাহলে ওগুলো এলো থেকে? আকাশ থেকে পড়েনি নিশ্চয়। হ্যাঁ, ওগুলো আসলে পানি দ্বারা প্রবাহিত হয়ে দূরে সরে গেছে মূল জায়গা থেকে। হয়তো 1000 বছর আগে, ঝর্ণার দিক বদল করবার আগে। তখনও এখানে নদী প্রবাহিত হয়নি, বরং পুরোটাই বিশাল জলরাশির অংশ ছিল এবং পানির সঙ্গে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে গুঁড়ো সোনা, স্থানে স্থানে জমাট বাঁধে। আমি বিজ্ঞানী নই, কিন্তু যদ্দূর বুঝি এভাবেই মূল উৎস থেকে সোনা নানা জায়গায় ছড়িয়ে পড়ে। তোমার কথায় যুক্তি আছে, স্বীকার করল জন। আমার মনে হচ্ছে হয়তো ঠিক এটাই ঘটেছে। সেক্ষেত্রে নদীর পানিতে মিশে যাওয়া সোনার গুঁড়োর আসল উৎসটা খুঁজে বের করতে হবে। শব্দহীন হাসল প্রসপেক্টর। কাজটা খুবই কঠিন। দু একটা শাখা হয়তো খুঁজে পাবে, বিশেষ করে ভূগর্ভস্থ নদী বা ঝর্ণা বয়ে চলে যেহেতু। কিন্তু কি করে বুঝবে ঠিক কোন জায়গায় পানির সঙ্গে মিশছে সোনার গুঁড়ো? ওহ, এভাবে আসল উৎস খুঁজে পাওয়া যাবে না। তবে একটা ব্যাপার পরিষ্কার, সেটা এই ওল্ড স্টারমির কোথাও আছে। তাহলে এই মুহূর্তে সোনার খনির উপর বসে আছি আমরা? স্মিথ হেসে বলল জন। ঠিক তা নয়, আমার ধারণা ওটা পাহাড়ের আরও উপরে কোথাও আছে। নিজের মতামত প্রকাশ করল বুড়ো। ওল্ড স্টারমির পুরোটা যদি খোঁড়া যেত, এক জায়গায় দেখা যেত পাথরের সঙ্গে স্বর্ণ মিশে আছে। চোতার চোখে বিস্ময় দেখে ভুরু কোঁচকালো। বিশ্বাস হচ্ছে না? চিৎকার করে জানতে চাইল সে। কোনো কারণে অপমান বোধ করছে? কোনো কারণে অপমান বোধ করছে।
ঝট করে উঠে দাঁড়ালো সে। কেবিনের ভিতর গিয়ে ঢুকলো। মিনিট পূর্ণ হওয়ার আগেই ফিরে এলো। এটা দেখে কি মনে হয় বলো তো? উল্লসিত স্বরে জানতে চাইল বুড়ো প্রসপেক্টর, কণ্ঠে চাপা অহংকার। আগ্রহ নিয়ে জিনিসটা দেখল জন। বড়সড় ডিমের আকারের একটা পাথর, গঠনশৈলীতে স্ফটিক বলে মনে হয়। নির্দিষ্ট আকৃতি নেই, কিনারা অসমান ও খাঁজকাটা। প্রবল যত্নের সঙ্গে দুজনের মাঝে বেঞ্চিতে ওটা নামিয়ে রাখলো বুড়ো। জিনিসটা তুলে নিল জন, হাতে ওজন পরখ করল। সাধারণ পাথরের তুলনায় একটু ভারী মনে হচ্ছে। কাছ থেকে দেখল, শিরার মতো আঁকাবাঁকা, পুরু ও হলদেটে রেখা পুরো পাথরকে বিদীর্ণ করেছে নানা দিক থেকে। চরম বোকাও বুঝবে এটা স্বর্ণ ও পাথরের মিশ্রণে তৈরি স্ফটিক। খাইছে। বিস্ময়ে উত্তেজিত হয়ে পড়ল জন। তীক্ষ্ণ শোনালো কণ্ঠ। দেখে মনে হচ্ছে এর অর্ধেকই নিরেট সোনা। সন্তুষ্টির হাসি হাসল বুড়ো। একটু বাড়িয়েও বলনি। এরকম 1 টন পাথর যদি কেউ পায়, বাকি জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবে সে। স্বাভাবিক প্রশ্নটা এলো, এটা কোথায় পেয়েছো? কি আশা করো আমার কাছে? তুমি জানতে চাইলে আর বলে দেব? মাথা নাড়ল জন। প্রশ্নটা এমনিতে করেছি। কথার পিঠে কথা। তুমি একটু বেশি কথা বলছো। এর কিছুটাও যদি উইন্ডিতে পৌঁছে যায়, অগন্তি প্রতিবেশী জুটে যাবে তোমার। যাকগে, বোবা বলে ধরে নিতে পারো আমাকে। ঠিকই বলেছ মিস্টার, ধন্যবাদ তোমাকে, আন্তরিক স্বরে বলল বুড়ো। আসলে সোনা নিয়ে কথা বলতে গেলে স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলি। সতর্কতা বোধ মনে থাকে না। উঠে স্যাডলে চাপল জন। শ্যাকের পিছনে একটা ছায়ার সরে যাওয়া দুজনের কেউই খেয়াল করল না। সন্তপনে ও নিঃশব্দে করালের রেইল ধরে সরে গেল লোকটা। তারপর পিছনের ঝোপে অদৃশ্য হয়ে গেল। আড়াল থেকে প্রসপেক্টরের অতিথিকে বিদায় নিয়ে চলে যেতে দেখতে পেল সার্কেল বি রাইডার জনি মেশনর। উত্তেজনায় টকবক করে ফুটছে সে, তর ছইছে না। কখন গিয়ে গরম খবরটা জানাবে কিং বেলেজারকে। ওর উপর নির্দেশ ছিল জন ক্যালকিনের উপর নজর রাখতে হবে। সে অনুযায়ী সিপি রাঞ্চের কাছাকাছি ছিল এবং জনকে পেরোতে দেখে নিরাপদ দূরত্বে থেকে অনুসরণ করে এখানে চলে এসেছে। ভাগ্যিস সময় মতো উপস্থিত হয়েছিল। দুজনের আলাপের আসল কথাগুলো ভালো মতো শুনতে পেরেছে এবং বিশেষ নমুনাটাও দেখতে পেয়েছে। বুড়ো ভামটা কি মনে করে মুখ খুলল ওর কাছে। স্বগোক্তি করল জনি মেশনর। আমি পৌঁছানোর আগে না জানি কি বলে ফেলেছে। ধেত্তেরি, এখন কি করব আমি? কিংকে খবর দেব না ক্যালকিনকে অনুসরণ করব? এমনও হতে পারে হয়তো সোনা খুঁজতে যাচ্ছেও। কে বলতে পারে বুড়োকে আসল জায়গার কথা বলে দেয়নি। বোধহয় ক্যালকিনকে অনুসরণ করাই উচিত। ক্যালিফোর্নিয়া তো পালিয়ে যাচ্ছে না, ওকে পরেও পাওয়া যাবে। দ্রুত পা চালিয়ে লুকিয়ে রাখা ঘোড়ার কাছে চলে এলো জনি। পরিমরি করে স্যাডলে চেপে সিপি ফোরম্যানকে অনুসরণ করল। নিজের উপস্থিতি প্রকাশ করা যাবে না বলে আড়াল ব্যবহার করা লাগছে, তাই চাইলেও দ্রুত এগোতে পারছে না। তারার চেয়ে বরং নিজেকে লুকিয়ে রাখাই বেশি দরকার। জনি দেখল স্যাডল ছেড়ে নেমে পড়েছে ফোরম্যান। প্রকৃতির অপরূপ শোভা দেখছে। প্রকাণ্ড খোরলের মতো একটা জায়গায় পাহাড়ি ঢাল থেকে পিছলে নেমে গেছে ঝর্ণা দৈত্যাকার। কোনো কুড়াল দিয়ে যেন ঢালে ফাটল তৈরি করা হয়েছে। কয়েক ফুট নিচ থেকে নদীর জন্ম দিয়েছে। নদীর 2 তীরের বেশিরভাগ জায়গায় পিকলি পেয়ার, ক্যাটক্ল ও নানা জাতের গুল্ম জন্মেছে। তবে উন্মুক্ত জায়গাও আছে। নদীর কিনারে দাঁড়িয়ে আছে জন ক্যালকিন। সামনে বিস্তীর্ণ ফেরি। দূরে সিপি রাঞ্চ হাউজের কাঠামো চোখে পড়ছে। আর দিগন্তের একেবারে সীমানা ছুঁয়েছে উইন্ডির
অস্পষ্ট অবয়ব। ঢেউ খেলানো জমির সবুজ ঘাসে শিহরণ বইয়ে দিয়েছে দামাল বাতাস। বহতা সাগর যেন দেখতে অপূর্ব লাগে। স্লুইস, ঝর্ণা থেকে খসে পড়া জলরাশিকে নিয়ন্ত্রণ করবার প্রাকৃতিক ট্র্যাপটাকে যৌক্তিক নামই দেওয়া হয়েছে। পাথরে তৈরি দীর্ঘ সরু চ্যানেলের দেয়ালগুলো একেবারে খাড়া ও ছড়ানো। পানি যেখানে পাথুরে গহ্বরে ঢুকেছে, সামনে ঝুঁকলো সামনে ঝুঁকলে জায়গাটা দেখা যায়। প্রায় 20 ফুট উঁচু জলপ্রপাত তৈরি করেছে। স্বচ্ছ ও টলটলে পানি আছড়ে পড়েছে নিচের পাথুরে ট্রাফে। ছিটকে পড়া পানিকে মনে হচ্ছে স্ফটিকের ফোয়ারা। সূর্যের আলোয় জ্বলজ্বল করছে রত্নের মতো। প্রপাতে ফেনা তৈরি হয়েছে, যেটা কয়েক পাক ঘুরে আরও নিচে নেমে গেছে সবেগে। তারপর সরীসৃপের মতো নিতান্ত আলছেমের সঙ্গে এঁকে বেঁকে চলে গেছে পেইরির বুকে। শীতের শেষে যখন স্টারমির বরফ গলতে শুরু করে, নিশ্চয় এর সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। স্বগোক্তি করল মুগ্ধ জন। 40 ফুট নিচে আছড়ে পড়া পানির চক্কর, ফেনা ও শিকড় দেখল সবিস্ময়ে। তারপর সমাজদারের ভঙ্গিতে মাথা নাড়ল। মনে হয় না শুধু এ প্রপাতের কারণে এত তীব্র স্রোত তৈরি হয়েছে নদীতে, বরং নিচে নিশ্চয় আরও একটা প্রপাত আছে। এদিকে জনি মেশনরও স্যাডল ছিঁড়ে নেমে পড়েছে। ক্রমে জনের কাছাকাছি চলে আসছে। জল প্রপাতের পানি আছড়ে পড়বার শব্দে আশপাশের সব আওয়াজ চাপা পড়ে গেছে। এখানে আরও কেউ থাকতে বা আসতে পারে এমন ভাবনা এ মুহূর্তে নেই সিপি ফোরম্যানের মাথায়। ক্রুর দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে আছে মেশনর। ঝড়ের বেগে ভাবনা চলছে মাথায়। মনে হয় না আর কারো সঙ্গে মুখ খুলেছে বুড়োটা। মনে মনে ভাবছে সার্কেল বি পাঞ্চার। ক্যালকিনের মুখ যদি বন্ধ করা যায়, কালকে চেপে ধরলেই সব গড়গড় করে বলে দেবে। এলাহি কাণ্ড হবে। ইস, আমি একাই যদি কাজটা সারতে পারতাম, কিন্তু এত বড় কাজ একা পারবো না। কিংকে জানাতেই হবে। হঠাৎ সচেতন হলো যে একটু জোরে সোরে বলে ফেলেছে কথাগুলো। চকির দৃষ্টি চালিয়ে চারপাশ দেখে নিল। দূর ঝর্ণার শব্দে দূর ঝর্ণার শব্দে সব চাপা পড়ে গেছে। আমি আসলে একটা গাধা। শোনার স্বপ্নে সব ভুলে গেছি। চিৎকার করে গলা ফাটালেও শুনতে পাবে না। বড়জোর মনে হতে পারে কেউ ফিসফিস করে কথা বলছে। এগুলো জনি। শক্ত হয়ে গেছে চোয়াল। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ওর। এবার হুইটির দেনা চুকিয়ে দেব। সেই সঙ্গে আমিও নাম কিনে ফেলব। শেষ গুল্মের কাছে চলে এসেছে ও। এরপর খোলা জায়গা এবং এর 20 গজ দূরে দাঁড়িয়ে আছে ক্যালকিন। এখন পর্যন্ত কিছুই টের পায়নি বা সন্দেহ করেনি সিপি ফোরম্যান। তন্ময় হয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছে। মুহূর্তের জন্যে থামল জনি। বুনো উল্লাসে বেঁকে গেল ঠোঁটের কোণ। যা করতে যাচ্ছে তার ফলাফল চিন্তা করে মনে প্রসাদ অনুভব করল। দারুণ পেশাদারিত্বের সঙ্গে আবেগ নিয়ন্ত্রণ করল ও কাজে পূর্ণ মনোযোগী হলো। শিকারের সঙ্গে নিজের দূরত্ব মেপে নিল। ঝর্ণার একেবারে কিনারে দাঁড়িয়ে আছে জন ক্যালকিন। এ মুহূর্তে একটা সিগারেট রোল করছে। মনে মনে প্রসপেক্টরের বলা কথাগুলো ভাবছে। বেলেজাররা যদি জানতে পারে যে ওল্ড স্টারমেতে খনি রয়েছে, যে কোনো মূল্যে সিপি রাঞ্চের দখল নেবে। পার্কার বা অন্য কেউ ঠেকাতে পারবে না। ক্যালিফোর্নিয়াকে এ ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছে বটে, কিন্তু এ ধরনের মানুষ সম্পর্কে জানেও। পেটে খানিকটা হুইস্কি পড়লে জিভ আলগা হয়ে যাবে। বহু মাইনারি ভাগ্যদেবীর কৃপা পেয়ে সোনা বা অমূল্য রত্ন খুঁজে পেয়েছে এবং এরপর আলগা জীবের পরিণতিতে তা খুইয়ে বসেছে। কেউ কেউ
জীবন দিয়ে মুখ বন্ধ রাখতে না পারার খেসারত দিয়েছে। দেয়াশালাইয়ের কাঠি জ্বালালো জন। সিগারেটে আগুনের ছোঁয়া দেবে, তখনই পিছন থেকে কেউ ধাক্কা দিল ওকে। চমক সামাল দেওয়ার আগেই টের পেল হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। সেফ রিফ্লেক্স বশত ভারসাম্য ফিরে পেতে চাইল, শূন্যে হাতড়াল, কিন্তু ধরবার মতো কিছু নেই। পর মুহূর্তে উপলব্ধি করল, পড়বেই যখন মাথা নিচের দিকে দিয়ে পড়াই ভালো। উপর থেকে জনকে পড়তে দেখল জনি মেশনর, যেন একটা পাথর খসে পড়ছে। এত সহজে কাজ সারতে পারবে ভাবেনি। দ্রুত 3 কদম ফেলেছে, ঠিক পিছনে এসে গায়ের জোরে ধাক্কা দিয়েছে জনকে। তারপর মামলা খতম। সপাত শব্দে পোপাতে আছড়ে পড়ল জনের দেহ। উপরে পিস্তল হাতে অপেক্ষায় থাকলো জনি। পানির উপর জনের মাথা ভেসে ওঠা মাত্র পরপর 2টো গুলি পাঠিয়ে দিল। দেখল বাতাসে খামচি মারল জনের দুহাত। তারপর নেতিয়ে পড়ল শরীর, ডুবে গেল কয়েক মুহূর্ত পর। পানির স্রোত টেনে নিয়ে যাচ্ছে তাকে কিনারার দিকে। হাঁটু গেড়ে বসল জনি, হাতে উদ্যত পিস্তল, তীক্ষ্ণ চোখে পোপাতের পুরোটা নিরীক্ষ করছে। ওহো, কোথাও দেখা যাচ্ছে না শিকারকে। উঠে দাঁড়ালো জনি মেশনর, উত্তেজনায় হাত কাঁপছে। মনে হচ্ছে তোমার মামলা খতম করে দিয়েছি মিস্টার ক্যালকিন, কর্কশ্বরে সন্তুষ্টি প্রকাশ করল। খবরটা এখনই দিতে হবে কিংকে। শুনে নিশ্চয় স্বস্তি ও আনন্দ পাবে বস। জনি যখন মৃত ক্যালকিনকে ফেলে ঘোড়ার পিঠে চাপল, ঠিক তখন পানির উপর মাথা তুলল জন। খাবি খাওয়ার মতো বাতাস টেনে নিল শূন্য ফুসফুসে। বাতাসের অভাবে বুক ফেটে যাওয়ার দশা হয়েছিল। তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল পাঁজরের গভীরে। যতটা সম্ভব পানিতে ডুবিয়ে রেখেছিল নিজেকে। যা হওয়ার হবে, আর এক মুহূর্ত ডুবে থাকতে পারবে না। মরণ এভাবে নয়তো ওভাবে হবে ভেবে শেষ পর্যন্ত পানির উপর মাথা তুলেছে। প্রপাতের ঠান্ডা পানিতে পতনের ফলে ফুসফুসের সব বাতাস বেরিয়ে গিয়েছিল ওর। সঙ্গে সঙ্গে পানির উপর মাথা তুলে নিঃশ্বাস নিতে বাধ্য হয়েছিল। এরপর গুলির শব্দ শুনতে না পেলেও মাথার পাশে পানি কেটে বুলেটের চলে যাওয়া দেখেছে। বুঝেছে কাজ সম্পূর্ণ করতে এটা খুনির শেষ চাল। তৎক্ষণাৎ পানিতে ডুব দিয়ে সাঁতার কাটতে শুরু করেছিল। পানির স্রোতের সঙ্গে ওর প্রচেষ্টায় যথেষ্ট দূরে সরে আসতে সক্ষম হয়েছে। সাঁতারু হিসাবে যথেষ্ট দক্ষ। পানির প্রতিও কোনো ভীতি নেই। পানিতে ডুবে থেকে নিক্ষিপ্ত বুলেটের প্লপ শব্দ শুনবার অপেক্ষায় থাকলো, কিন্তু আর এলো না। নিঃশব্দে হাসলো, যতটা সম্ভব পানির নিচে রাখলো নিজেকে। এবং এক সময় যখন বাতাসের অভাবে যন্ত্রণা আর হাহাকার শুরু হলো ফুসফুসে, তখন উঠে এলো। লালচুলো বা টাক্কু হলে বোধহয় ঠিকই আমাকে ওপারে পাঠিয়ে দিত লোকটা, ভাবলো জন। পানির উপর থেকে মাথাটা দেখতে পেত, কিন্তু কেউ? ক্যালিফোর্নিয়া? বেশি বকবক করে পরে আফসোস হয়েছে, এবং সেটা পুষিয়ে নিতে জনের মুখ বন্ধ করতে চেয়েছে এভাবে। ও মনে হয় না। যতটা জোরে ওকে ধাক্কা দেওয়া হয়েছে, 60 এক বুড়োর অতটা শক্তি থাকবার কথা নয়। বরং জন নিশ্চিত অচেনা খুনি ক্যালিফোর্নিয়ার চেয়ে ঢের কম বয়সী ও শক্তিশালী। খুনি চলে গেছে নিশ্চিত হয়ে মাথা তুলে চারপাশে তাকালো। পাহাড়ি দেয়াল একেবারে খাড়া, খাজ ভাজ নেই বলা চলে, যা ধরে উঠে যাবে। পাথরে কয়েকটা কোনা বেরিয়ে আছে বটে, তবে সেগুলো অন্তত 10 ফুট উপরে। 2টো ডানা না গজালে ওখানে যাওয়া সম্ভব হবে না। তার চেয়ে বরং পানির চোতে গা ভাসিয়ে দেয়া ভালো, ভাবলো। চোট যেখানে নিয়ে যায় যাক, হয়তো উঠে যাওয়ার পথ খুঁজে পাবে। সাঁতার কাটতে গিয়ে শক্তি ক্ষয় করল না জন, বরং চোতের অনুকূলে শরীর ছেড়ে দিল। পানির উপর শরীর ভাসিয়ে রাখবার কষ্টটুকু করছে কেবল। শিগগিরই খেয়াল করল নদীর গর্জন জোরালো হচ্ছে। এর তাৎপর্য একটাই, সামনে আরও একটা প্রপাত আছে, এবং এটা নির্ঘাত আগেরটার চেয়ে বড়। দেয়ালের কিনারে সরে এলো,
ধরতে পারবে এমন কিছুর খোঁজে মরিয়া চেষ্টায় হাতড়ে চলল। কিন্তু হাত বা পা আটকাতে পারবে বা ধরবে এমন খাঁজ, ফাটল বা বেরিয়ে আসা কোনা কিছুই পেল না। তারপর মোড় ঘুরতে প্রায় 100 গজ দূরে সম্ভাব্য একটা জায়গা দেখতে পেল। যদিও দুনিয়ার সবচেয়ে দুঃসাহসী মানুষেরও ওই পথ বেয়ে উঠতে গায়ের লোম খাড়া হয়ে যাবে। দুপাশের পাহাড়ি দেয়াল সরে এসেছে পরস্পরের দিকে। সরু টানেলের মতো পথ তৈরি করেছে, যা দিয়ে পানির তীব্র স্রোত বয়ে চলেছে। পানির নির্গম পথের ঠিক মাঝখানে ক্ষুদ্র কিন্তু শক্তিশালী ঘূর্ণি তৈরি হয়েছে। পানির তোড়ে ফেনা ঘুরপাক খাচ্ছে, যেন প্রকাণ্ড কোনো ঘোড়ার কেশর নিয়ে হুটোপুটি খাচ্ছে ঝড়ো বাতাস। এর তাৎপর্য বুঝতে পারছে জন। পাথর আছে ওখানে, চোখা চাইপূর্ণ বা খাঁজকাটা ধারালো পাথর। তীব্র চোতে ওখানে গিয়ে যদি পড়ে, ফেলা ফেলা হয়ে যাবে পুরো দেহ। হাড় মাংস আলাদা করা যাবে না। আর ডুবন্ত পাথর যদি এড়াতেও পারে, এরপর গিয়ে পড়বে আরো ভয়ঙ্কর এক পোপাতে। পানির জোরালো গর্জন ও চোতের তীব্রতায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সামনে সমূহ বিপদ দেখে সক্রিয় হলো জন। সর্বশক্তি প্রয়োগ করে সাঁতার কেটে পাহাড়ি দেয়ালের দিকে সরে যাওয়ার প্রয়াস পেল। আশা করছে দেয়ালের কাছে চোতের তীব্রতা কম হবে। প্রাণপণ চেষ্টাও পণ্ডশ্রম বলে মনে হলো। গায়ে গতরে যথেষ্ট শক্তিশালী জন, দমও আছে, কিন্তু ভেজা কাপড় গায়ের সঙ্গে লেপ্টে থাকায় এবং হিমশীতল ঠান্ডা পানির কারণে সাঁতরে জুত করতে পারছে না। চোতের তীব্রতা এত বেশি যে প্রায় ঠেলে নিয়ে যাচ্ছে ওকে ডুবন্ত পাথর স্তূপ নিশ্চিত মরণের দিকে। প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জন, হাল ছাড়তে নারাজ। হঠাৎ ছড়িয়ে দেয়া হাতে কি যেন ঠেকল। মরিয়ার চেষ্টায় সেটা আঁকড়ে ধরল। পাথরের খাঁজ। চোতের সঙ্গে ঝুঁজে অন্য হাতটা নিয়ে এলো ও। এবার দুহাতে চেপে ধরল পাথরের খাঁজ। তীব্র চোট ওকে ঠেলে নিয়ে যেতে চাইছে, টানছে প্রবল আকর্ষণে। এত তীব্র টান যে মনে হচ্ছে কাঁধের সন্ধি থেকে হাড় খুলে যাবে। ক্লান্তিতে পর্যদস্ত বোধ করছে ও। সচেতন যে চরম ক্লান্তির কাছে শিগগিরই পরাজিত হবে। সেক্ষেত্রে চোট অমোঘ নিয়তির কাছে টেনে নিয়ে যাবে ওকে। হেঁচড়ে পাছড়ে শরীর তুলল জন। চোতের সঙ্গে ঝুঁজতে গিয়ে অমানসিক ধকল টের পেল, কিন্তু শেষ পর্যন্ত পাথরের স্তূপে উঠে আসতে সক্ষম হলো। এবার ক্লান্ত শরীর বিছিয়ে দিল। শরীরে চোতের ক্রমাগত টান বা চাপ অনুভব করছে বটে, তবে পাথরের স্তূপের উপর উঠে এসেছে বলে আচমকা হড়কে যাওয়ার সম্ভাবনা নেই। টিকে থাকতে পারবে এখানে। শরীরের সমস্ত পেশি ক্লান্তিতে ব্যথা করছে। ওগুলোকে বিশ্রাম দিতে মনস্থ করল জন। আপাতত কিছুক্ষণ এখানেই থাকবে, পরে অবস্থা বুঝে ব্যবস্থা। স্যান্ডউইচে 2 রুটির মাঝখানে মাংসের কাহিল দশার মতো অবস্থা হয়েছে ওর। হাড়ে হাড়ে টের পাচ্ছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। লম্বা দম নিয়ে 2 ফুসফুস ভরে নেয়ার চেষ্টা করছে। এদিকে তীব্র পানি চোট কখনো টানছে ওকে, কখনো উন্মাত্ত আক্রোশে গায়ের উপরে এসে পড়ছে, ঠেলে দিচ্ছে অমসৃণ পাথুরে পৃষ্ঠের উপর। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা বেশি দূরে নয়। অলস চোখে দেখল গাছের একটা বড়সড় ডাল পানির তোরে খাবি খেল কয়েকবার, তারপর ক্ষণিকের জন্যে অদৃশ্য হয়ে গেল। একটু পর অবশ্য ওটার ছিন্ন ভিন্ন টুকরো দেখা গেল। ধারালো পাথরের সঙ্গে সংঘর্ষে টুকরো টুকরো হয়ে গেছে মুহূর্তেই। একই পরিণতি বোধহয় ওর ক্ষেত্রেও ঘটবে, যদি না। পানির উপর মাথা তুলে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি চালালো জন। 20 গজ দূরে হাতের বামে পাহাড়ি দেয়ালের কাছাকাছি ছোট্ট একটা চাতাল দেখতে পেল।
পানির কয়েক ইঞ্চি নিচে ডুবে গেছে। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বেশ প্রশস্ত। কোনোভাবে যদি ওখানে পৌঁছাতে পারে, তীব্র স্রোত ওকে পোপাতে নিয়ে আছড়ে ফেলতে পারবে না। কিন্তু সেজন্যে 20 ফুট উত্তাল ঢেউ ও পানির টানের সঙ্গে লড়ে জয়ী হতে হবে। এবং আরও সমস্যার কথা হচ্ছে, প্রায় আড়াআড়ি পেরোতে হবে পথটুকু। সামান্য 20 ফুট হলেও যা পরিস্থিতি, সেটা প্রায় 20 মাইলের সমান বলা চলে। ঝুঁকিটা না নিয়ে উপায় নেই। বাঁচবার এটাই একমাত্র পথ। উন্মাত্ত পোপাতের দয়ার উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। কেবল চেষ্টাই চালাতে পারে। ভাগ্যে যা আছে তা ঘটবেই। সামান্য হিসাব নিকাশ করল জন। তারপর সমস্ত ইচ্ছাশক্তিকে খাটিয়ে পাথর স্তূপ থেকে নেমে যাত্রা করলো চাতালের দিকে। একটু কোনাকুনি এগোচ্ছে। চোদ এখন ওকে আংশিক টেনে নিয়ে যাচ্ছে। বিক্ষুব্ধ সাগরে সাঁতার কাটছে যেন। পানির ধাক্কায় দিগ্ভ্রান্ত হওয়ার দশা। কিন্তু অসামান্য দীর্ঘতায় চেষ্টা চালিয়ে গেল ও। পরাজিত হওয়ার আগে হাল ছাড়তে নারাজ। এখন অন্তত একটা সুবিধা পাচ্ছে। চোতের বিপরীতে এগোতে হচ্ছে না, বরং চোতকে নিজের সুবিধামতো কাজে লাগাচ্ছে। সেফ খেয়াল রাখতে হচ্ছে যাতে উদ্দিষ্ট দিক থেকে সরে না যায়। মাত্র কয়েক গজ দূরত্ব, কিন্তু টানটান পরিশ্রমে হাঁপিয়ে উঠল। ওর মনে হচ্ছে পথ যেন ফুরাচ্ছে না, সময় আটকে আছে। শরীরের সব পেশি ক্লান্ত হয়ে পড়েছে। সামান্য শক্তিও অবশিষ্ট নেই। আর এক হাতও বোধহয় এগোতে পারবে না। তখনই সৌভাগ্যক্রমে প্রবল ঢেউ ওকে পৌঁছে দিল চাতালের কিনারে। শরীরের শেষ শক্তিটুকু ব্যয় করে চাতালের উপর শরীর তুলে নিল জন। প্রপাতের সঙ্গে লড়াইয়ের পর ছোট্ট এ চাতালের উপর পৌঁছে ওর কাছে মনে হচ্ছে স্বর্গে এসে পড়েছে। নিরাপদ ও স্বস্তি বোধ করছে। দীর্ঘক্ষণ নিথর পড়ে থাকলো। শুধু একটা ব্যাপারে সচেতন, চরম বিপজ্জনক পথ পার হয়ে এসেছে। এখন আর বিপদের অত ভয় নেই। সিঁড়ি ভাঙা পথ ধরে যে প্রপাত থেকে উঠে যেতে পারবে তা নয়, কিন্তু কিছুক্ষণ চেষ্টা চালালে অক্ষত দেহে উঠে যেতে পারবে। চাতালের কাছে দেয়াল দেখে ওর মনে হয়েছে নিশ্চিন্তে উঠে যেতে পারবে। ঝুলন্ত মোটাসোটা লতা রয়েছে। পাহাড়ি দেয়ালের গায়ে কিছু আগাছাও জন্মেছে। ওগুলো ধরে অনায়াসে উঠে যেতে পারবে। চোখ বন্ধ করে ঠায় পড়ে আছে ও। ক্লান্ত ও বিধ্বস্ত দেহে দোলা দিয়ে যাচ্ছে পানির চোট। বিশ্রাম ছাড়া অন্য কিছু নেই ভাবনায়। আগে শরীরটা ঝরঝরে হয়ে নিক, তারপর যাত্রা করবে। হঠাৎ গালে কি যেন লাগতে চমকে চোখ মেলে তাকালো। ভেবেছে পাহাড়ি দেয়াল থেকে হয়তো কোনো সাপ এসে পড়েছে। ঝটিতে উঠে বসলো জন। দেখলো এক প্রান্তে ফাঁস বানানো একটা দড়ি এসে পড়েছে ক্লিপের উপর থেকে। প্রপাতের একেবারে কিনারায় বেরিয়ে পড়া পাথরের চাঙরের কারণে দেখা যাচ্ছে না দড়ির অন্য প্রান্ত কার হাতে আছে। গলায় দড়ি লাগিয়ে ফাঁসিতে ঝুলে পড়বার উৎসাহ আমাকে দিচ্ছে কেউ, স্বগোক্তি করল জন। কৌতুক বোধ করল নিজের অদ্ভুত ভাবনায়। সতর্কতার সঙ্গে উঠে দাঁড়ালো। তারপর দড়ির ফাঁসটা গলা দিয়ে নিচে নামিয়ে দুই বগলের সঙ্গে জুত করে বসিয়ে দিল। এবার দড়ি নেড়ে সংকেত দিল। মিনিট কয়েকের মধ্যে ওকে টেনে তোলা হলো। পাহাড়ি চাতালের উপর চিত হয়ে শুয়ে পড়ল জন। দেখল দড়ির অন্য প্রান্ত ওর ঘোড়ার লাগামের সঙ্গে বাঁধা। ওটার পিঠে চেপে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে বেন ব্লকার। দড়ির ফাঁস থেকে নিজেকে মুক্ত করে জন উঠে দাঁড়াতে সবকটা দাঁত বের করে হাসল সে। যেখানে সেখানে গোসল ছেড়ে নেয়ার অভ্যাসটা বোধ হয় শেষ পর্যন্ত তোমার মরণ ডেকে আনবে, বিদ্রুপের সুরে মন্তব্য করল বেন। হাসছে এখনো। তুমি একটা আস্ত কারণ, পাল্টা বিদ্রুপ করল জন। আমাকে খুঁজে পেলে কিভাবে? নেহাত ভাগ্যক্রমে। ক্যালিফোর্নিয়ার ওখানে গিয়েছিলাম কফি খেতে। মাঝে মধ্যে ওর ওখানে যাই, 2-4 মিনিট গল্প করি। ওর কাছে শুনলাম তুমি গিয়েছো। ফিরে যাওয়ার সময় নিগারের দেখা পেলাম, স্যাডল হর্নের সঙ্গে লাগাম পেঁচানো।
জানতাম ওভাবে ওটাকে ফেলে কোথাও তোমার যাওয়ার কথা নয়। তো সন্দেহ হওয়ায় কিছু তালাশ চালালাম। ট্র্যাকিং করে চলে এলাম সেই জায়গায় যেখান থেকে ডাইভ দেওয়ার পায়তারা করেছো। নিচে পোপাতে তোমাকে দেখে চিন্তা হলো। ভাটি ধরে এগিয়ে এলাম। ভাবলাম হয়তো তোমার হাড় মাংসের কিছু অংশ হলেও খুঁজে পাবো। আহা, নিশ্চয় হতাশ হয়েছ, গম্ভীর স্বরে বলল জন। তা তো কিছুটা হয়েছি, স্বীকার করলো বেন। তোমার অস্ত্র দুটোর উপর তো খুব লোভ। মরে গেলে ওগুলো আমার হয়ে যেত। এবারেও হলো না আর কি। কেউ যদি ওদের গল্প শুনতে পায়, ধরে নেবে অকৃতজ্ঞ বন্ধুর সঙ্গে খুনসুটি করছে ধান্দাবাজ এক বন্ধু। কিন্তু পরস্পরকে জানে ওরা। বোঝাপড়াও চমৎকার। জন জানে বিপদের আশঙ্কায় শুরু থেকে ওকে নিরাপদ দূরত্ব থেকে অনুসরণ করেছে বেন। আর সেগুন্ডো জানে তার জন্যে যে কোনো বিপদ তুচ্ছ জ্ঞান করবে জন ক্যালকিন। এমনকি মৃত্যু মেনে নিতে দ্বিধা করবে না। তবে মুখে কেউই তা স্বীকার করবে না। বেনের কাছ থেকে চেয়ে নিয়ে একটার পর একটা সিগারেট ধরালো জন। কিছুটা হলেও উষ্ণতা তৈরি হচ্ছে দেহে। ভেজা কাপড় শুকিয়ে আসছে ধীরে ধীরে। শরীরের তাপমাত্রায় ক্রমে শুকাচ্ছে। মিনিট 20 পর যাত্রা করলো ওরা। স্লাইসের প্রান্তে এসে উপর থেকে পোপাতটা দেখল। 50 ফুট জায়গা জুড়ে চোতের তাণ্ডব চলছে এখানে। না দেখলে বিশ্বাস করা কঠিন। ক্রুব্ধ আক্রোশে যা কিছু পড়ছে পথে চুরমার করে দেবে যেন চোর। ভরা জোয়ারে সাগর তীরে কান ফাটানো শব্দ একের পর এক বিক্ষুব্ধ ঢেউ যেমন আছে পরে, এখানেও তেমন আবহ তৈরি হয়েছে। চোতের মুখে যা কিছু পড়ছে দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কিংবা খড়কুটোর মতো ভেসে যাচ্ছে মুহূর্তে। এক অবিশ্বাস্য দৃশ্য। 40 ফুট নিচে স্বগর্জনে আছড়ে পড়ছে পানির অবিরাম ধারা। ঘূর্ণন এখানেও তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ফেনা আর মিহি পানির ধারা। যেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা কৃত্রিম ফোয়ারা তৈরি করা হয়েছে। প্রভাতের দিকে চেয়ে অজান্তে শিউরে উঠল জন। মুখে কিছু না বললেও বিধাতার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করল। ভাগ্য সহায় না হলে বোধহয় নদীর ভাটিতে ওর দুমড়ানো লাশটা ভেসে থাকত এখন। প্রপাতের গর্জন এত তীব্র ও চড়া যে চিৎকার করলেও শুনতে পাচ্ছে না অন্যজন। অজ্ঞাতা নীরব থেকে এগিয়ে চলল ওরা। প্রায় সিকিমাইল আসবার পর আসল ঘটনা খুলে বলল জন। আরো সতর্ক থাকতে হবে দোস্ত, মন্তব্য করল বেন। যেভাবে তোমার পিছনে লেগেছে ওরা, দুশ্চিন্তায় বোধহয় ঘুমই হারাম হয়ে যাবে কিছুদিনের মধ্যে। 15। ধৈর্য ধরে মনিবের অপেক্ষায় থাকা ঘোড়াটার দিকে রাজ্যের সন্তুষ্টি নিয়ে মনোযোগ দিল জনি মেশনর। ভিতরে ভিতরে উল্লাস বোধ করছে সে। কাজের মতো একটা কাজ করেছে। সব শুনে নিশ্চয় দারুণ খুশি হবে কিং ব্লেজার। হবে না কেন? তার ঝামেলা কমিয়ে দিয়েছে জনি। বিনিময়ে ওকে পুরস্কৃতই করবে বোধহয়। অন্তত করা উচিত। কিছুক্ষণ ক্যালকিনের ঘোড়ার সঙ্গে জনিও উপেক্ষা করল। জনির ক্ষেত্রে বলা চলে সময়ক্ষেপণ মাত্র। কারণ ও নিশ্চিত জানে কালো ঘোড়ার মনিব আর ফিরে আসবে না। মিনিট কয়েক পর ঘোড়াটার কাছে চলে গেল। ঝুলন্ত লাগাম তুলে স্যাডেল হর্নের সঙ্গে পেঁচিয়ে রাখল। অপেক্ষা করতে করতে যখন বাস্তবতা আঁচ করতে পারবে, একসময় সিপি রাঞ্চে ফিরে যাবে ঘোড়াটা। কিংবা এদিক ওদিক ঢু মারবে উদ্দেশ্যহীনভাবে। যেহেতু এলাকায় এখনো ঘোড়া বা তার সওয়ারি প্রায় অপরিচিত বলা চলে। পরে হয়তো তাকে খুঁজে পাবো আমি। লোভী দৃষ্টিতে একবার ঘোড়াটাকে দেখল জনি। এ মুহূর্তে তোর দখল নিতে গেলে সমূহ বিপদে পড়ে যাব নির্ঘাত। কোয়ার্টের খোঁচায় ঘোড়াটাকে যাত্রা করিয়ে দিল। তারপর নিজের ঘোড়ার পিঠে চেপে সার্কেল বির দিকে ঘোড়া ছোটালো। বিশাল স্টাডি রুমে কিং ব্লেজারকে পেল জনি।
ওকে দেখেই মুখে রাজ্যের বিরক্তি ও অসন্তোষ ফুটল কিংয়ের, এবং সেটা চেপে রাখবার কোনো চেষ্টাই দেখা গেল না তার মধ্যে। মনে মনে একচোট হেসে নিল জনি। ভাবছে বোমা ফাটালে ওই মুখের পরিবর্তন হতে এক মুহূর্ত লাগবে না। জামাই আদর শুরু করবে ওকে। কাজটা যখন করেছেই এর 16 আনা সুবিধা নিজের সাথে লাগানো উচিত। নিজেকে মনে করিয়ে দিল জনি। হুইটি যেখানে ফেল মেরেছে সেখানে কাজটা সমাধান করেছি আমি। হুইটির পুরস্কার আমাকেই দেওয়া উচিত। দিতে চাক বা না চাক, উসুল করে নেব। কেন এসেছো এখানে? খেকিয়ে উঠল কিং। অপমান গায়ে মাখল না জনি। জানালার কাছে গিয়ে টেবিলের উপর পাছা বিছিয়ে বসলো ও। পকেট থেকে তামাক কাগজ বের করে সিগারেট রোল করতে শুরু করলো। আয়েশি ভঙ্গিতে এক পায়ের উপর আরেক পা রেখেছে। মুখ নির্বিকার, দেখালেও ভিতরে ভিতরে উল্লসিত। ও কিং এর ঘুষির দাগ এখনো আছে ওর মুখে। তবে এ মুহূর্তে ভিন্ন মানুষ জনি মেশনর। চুটিয়ে সময়টা উপভোগ করছে। কিছু একটা ঘটেছে টের পেল কিং বেলেজার। সরু চোখে জনি মেশনরকে দেখল সে। খবর আছে আমার কাছে, সিগারেট ধরিয়ে বলল জনি। সিপি রাঞ্চে ফোরম্যান লাগবে একজন। জটিটি পিঠ সোজা করে বসল কিং। কেন, ক্যালকিন কি চলে গেছে? এক হিসাবে তাই বলতে পারো, চলে গেছে। সকালে সেলাইসে পড়ে গিয়েছিল সে। সেলাইসে পড়ে গিয়েছিল। চোখ বিস্ফারিত হয়ে গেছে কিংয়ের। সেখানে কি করছিল সে? বোধহয় পোপাতের সৌন্দর্য দেখছিল। জনির নিরাসক্ত জবাব। মনে হয় দেখতে দেখতে ঝিমুনি এসে পড়েছিল ওর, কিংবা অমন নির্মল পানিতে গোসল করবার খায়েশ হয়েছিল। বাঁকা হয়ে গেল কিং বেলেজারের ঠোঁট। চোখে বিদ্রুপ ফুটল। কে তোমাকে দিল খবরটা? স্পষ্টত বিশ্বাস করেনি মেশনরের গল্প। কেউ বলেনি আমাকে, নিজের চোখে ঘটনাটা দেখেছি। এবার আর গুরুত্ব না দিয়ে উপায় নেই। আবারও সরু চোখে জনিকে দেখল কিং। গম্ভীর হয়ে গেছে। মুচকি হাসল সে খবরটার তাৎপর্য অনুধাবন করে। তবে উল্লসিত হওয়ার আগে নিশ্চিত হতে হবে। সিলাইস সম্পর্কে জানে সে। এও জানে 30-40 ফুট উপর থেকে কেউ পোপাতে পড়লে তার পরিণতি কি হতে পারে কে জানে। ও হয়তো কাউন্টির সবচেয়ে দক্ষ সাঁতারু। ওহো, অত উপর থেকে পড়লে হাড়গোড় আস্ত থাকবার কথা নয় কারো, জোর গলায় বলল জনি। তাছাড়া গুলি খাওয়ার পর কজনই বা ঠিকমতো সাঁতার কাটতে পারে? সমাজদারের ভঙ্গিতে মাথা নাড়ল কিং। এবার আসল ঘটনা বুঝতে পেরেছে। কিন্তু নদী বা পোপাতের উপর ছেড়ে দেয়াই ভালো ছিল, শেষে মন্তব্য করল সে। লাশের গায়ে বুলেটের জখম পাওয়া গেলে নিশ্চয় বোকার হদ্দ সন্দেহ করবে। মানুষের পেটে কি দাঁত থাকে? তাচ্ছিল্যের সঙ্গে বলল জনি। অথচ দিব্যি সব হজম হয়ে যায়, তাই না? অত উপর থেকে পড়বার পর, দুটো পোপাতের তোলপার হওয়ার পর মিস্টার ক্যালকিনের শরীরের কতটা আস্ত থাকবে সেটাই গবেষণার বিষয় হতে পারে। নট করল কিং। বেশ ভালো কাজ দেখিয়েছ জনি। তোমার কথা আমার মনে থাকবে। হুইটি? হ্যাঁ, $500 পাওয়ার কথা ছিল ওর। কিংয়ের মুখের কথা কেড়ে নিল জনি। নগদ দাবি আদায়ের সুযোগ ছাড়তে রাজি নয়। কিন্তু আমি এর চেয়ে বেশি চাই, অনুমানে বলেছে জনি। আসলে হুইটির সঙ্গে কিংয়ের কততে রফা হয়েছিল জানে না। তবে আজ করেছে এরকম কিছুই হবে। বলে ফেলো। অস্বীকার করবার ঝামেলায় গেল না কিং। তারা নেই পাঞ্চারের। যে কাজে হাত দেব ওটা আমার একার জন্যে অনেক বড় হয়ে যায়। এবং ঠিক এজন্যই তোমাকে বলছি। সিগারেটে কষে কয়েকটা টান দিয়ে বলল জনি। কিন্তু সব শোনবার আগে প্রতিশ্রুতি দিতে হবে। না, ঈশ্বরের নামে শপথ করতে হবে যে কাল সেন আর তোমার সঙ্গে সমান ভাগাভাগি হবে। কথা দিচ্ছ? সঙ্গে সঙ্গে জবাব দিল না কিং। মেশনরের মধ্যে চাপা উত্তেজনা আঁচ করতে পারছে। কণ্ঠে এমন কিছু রয়েছে যে অগ্রাহ্য
করতে পারছে না। সম্ভবত বিশেষ কিছু একটা খুঁজে পেয়েছে সে, বা আবিষ্কার করে বসেছে। কৌতূহল বোধ করছে কিং। জনির প্রস্তাবে সম্মতি জানালে এমন কোনো ক্ষতি হবে না। জনি মেশনার সেফ একটা হাতিয়ার মাত্র, এবং আজীবনই তাই থাকবে। যখন তখন সেটাকে বাতিলও করে দিতে পারবে। সেক্ষেত্রে আগে শোনা যাক কি বলে গাধাটা। বেশ, আপত্তি নেই আমার, জনি শেষে বলল। ভাইদের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, যাই পাই সমান ভাগে ভাগ করব আমরা। ক্যালকিনের সঙ্গে ক্যালিফোর্নিয়ার আলাপের বৃত্তান্ত বয়ান করল জনি। প্রসপেক্টরের দেখানো নাগেটের বর্ণনা দিতে গিয়ে উত্তেজনায় কেঁপে গেল ওর কণ্ঠ। প্রায় বুঝে এলো কখনো কখনো। ঈশ্বর জানেন, এক বিন্দু বাড়িয়ে বলছি না। কিং, জীবনেও তুমি এত বড় নাগেট দেখনি। আমার হাতের মুঠোর সমান, এবং এর অর্ধেকটারও বেশি ছিল খাঁটি সোনা। অন্তত অর্ধেকও যদি সোনা হয়, ভাবো একবার। পানিতে ভেসে আসা নাগেট পাওয়া মানেই যে খনি আবিষ্কার করে ফেলেছে তা কিন্তু নয়। বাস্তবতা মনে করিয়ে দিল কিং। তবে আগ্রহী হয়ে উঠেছে, যদিও তা চেপে রেখেছে সযত্নে। জনির কাছ থেকে আরো তথ্য আদায়ের জন্য প্রশ্নটা তুলেছে। ভুল বলনি, কিন্তু ক্যালিফোর্নিয়ার পেটে সেই খবর আছে, জানালো জনি। আলাপের শুরুতেই হয়তো সেটা ক্যালকিনকে জানিয়ে দিয়েছিল। দুর্ভাগ্য যে শুরু থেকে ওদের আলাপ শুনতে পারিনি। গরম খবর, সন্দেহ নেই, উপসংহারে পৌঁছালো কিং। আমার কাছে এসে ঠিক কাজটাই করেছ জনি। ন্যায্য হিস্সা পাবে তুমি। অবশ্য এমন একটা সন্দেহ সবসময় মনে ছিল আমার, আর ঠিক এজন্যেই সিপির উপর চড়াও হয়ে আছি গত কয়েক বছর ধরে। তোমার কি মনে হয়, শুধু শুধু ওদের জমির উপর লোভ হয়েছে? ক্ষণিকের জন্য থামল সে। চোখে নির্জলা সন্তুষ্টি ফুটে উঠেছে। এবার দুপক্ষকেই মুঠিতে ভরে ফেলবো আমরা। তবে আগের কাজ আগে। ক্যালিফোর্নিয়াকে পাকড়াও করে এমন জায়গায় রাখবো যাতে কারো সঙ্গে কথা বলতে না পারে। যা বলবার শুধু আমাকে বলবে। পশ্চিম আকাশে ডুব দিচ্ছে সূর্য। দিগন্তকে অপূর্ব লাল ও সোনালি রঙের শোভা দান করেছে। উপত্যকায় অবশ্য ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে এসেছে। ছায়াদের রাজত্ব শুরু হয়ে গেছে। পাহাড়ি ঢালে আধার দ্রুত জাঁকিয়ে বসছে। ত্রস্ত হাতে রাতের খাবার তৈরি করছে ক্যালিফোর্নিয়া। কোনো দিকে তাকানোর ফুসরত নেই। তাছাড়া প্রতিদিনই এ দৃশ্য দেখে সে। স্বভাবতই এর বিশেষত্ব বা সৌন্দর্যের প্রতি উদাসীন হয়ে পড়েছে। ব্যস্ততার কারণে দেখতে পেল না গাছের ছায়া, আর অন্ধকারকে কাজে লাগিয়ে দ্রুত কয়েকটা ছায়া এগিয়ে আসছে। একেবারে কেবিনের কাছে পৌঁছে গেল। হাত খালি করো, জলদি। কর্কশ্বরের এক নির্দেশ শোনবার আগে কারো উপস্থিতি টেরি পেল না সে। একটা স্কিলেট তুলছিল ক্যালিফোর্নিয়া। বাজখাই কণ্ঠের নির্দেশ শুনে হাত থেকে স্কিলেটটা এমনভাবে ফেলে দিল যেন তপ্ত লোহার ছাকা খেয়েছে। দ্রুত ঘুরে দাঁড়ালো সে। মাথার উপর দুহাত তুলে রেখেছে। দেখলো কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে মুখোশ পরা দীর্ঘদেহী এক লোক। হাতে একটা পিস্তল শোভা পাচ্ছে। একা নয় সে, অন্তত 5 জন সঙ্গী রয়েছে। ব্যান্ডানা মুখে পেঁচিয়ে চেহারা আড়াল করে ফেলেছে, এবং প্রত্যেকেই সশস্ত্র।